বাংলাদেশ সোসাইটি নামেই বড় হচ্ছে না কাজে বড় হচ্ছে? সোসাইটি থেকে মানুষ কি আশা করে, আর সেই আশাটুকু কতটুকু তারা প্রতিফলন পাচ্ছে। সোসাইটির কাজ তো নাচ গান করা না। 2006 বা 7-এ হবে, বাংলাদেশ 7-এ বা 8-এ হবে বাংলাদেশ সোসাইটি। তখন এই বাংলাদেশ সোসাইটির যে ভবনটা আছে এটা অকশনে চলে গেছিল। আমার কথা হলো, সোসাইটির কার্যকরী পরিষদে যারা আছেন বর্তমানে বা এর আগে ছিলেন বা ভবিষ্যতে যারা আসবেন, তারা কি সোসাইটির ইতিহাস জানেন? তারা কি এই লোকগুলোকে মূল্যায়ন করেন? একটা সংগঠন গড়ে ওঠে তার নেতৃত্বকে দেখে। এখন সেখানে যদি আমি ছবি তোলার জন্য নির্বাচনে অংশগ্রহণ করি, আমার ছবিটা টিভিতে দেখাবে, আমাকে 2-4 জন মানুষ রাস্তাঘাটে চলতে গেলেই সালাম দেবে, আমার পেছনে এবং সামনে এবং দুই সাইডে 2-4 জন মানুষ সবসময় হাঁটবে এবং আমাকে বাহবা দিবে, আমি যখন বক্তৃতা করব তখন হাতে তালি দিবে। এবং এই যদি সোসাইটির নেতৃত্বের ক্যারেক্টার হয়ে থাকে, ওই ধরনের আমরা যেই হই, আমি হই, উনি হোক, যেই হোক, ওদেরকে মানুষ আন্তরিকভাবে ভালোবেসে সোসাইটির প্রতি আকৃষ্ট হবে না। মোহাম্মদ আজিজ, আপনার কাছে একটু জানতে চাই, আপনি যখন 2008 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এবং দায়িত্ব পালন করলেন, তখন সদস্য সংখ্যা কত ছিল বাংলাদেশ সোসাইটির? বাংলাদেশ সোসাইটির সদস্য সংখ্যা ছিল তখন 15,000-এর উপরে। 15,000। আমরা এখন জানি সবশেষ এইবার 35,000-এর উপরে সদস্য সংখ্যা হয়েছে, তার মানে 20,000 বেড়েছে। আমরা যখনই বাংলাদেশ সোসাইটি নিয়ে কথা বলি তখন বলি এটি আমব্রেলা সংগঠন। আমব্রেলা সংগঠন মানে একেবারে সবার মুরব্বী সংগঠন, সব সংগঠনের উপর ছাতা দেবে থাকবে। এটি কি এই যে 15,000 থেকে 35,000 হলো এই কয় বছরে, অর্থাৎ প্রায় 18 বছর জুড়ে আমরা ধরি, এটি কি শুধুমাত্র নামে বেড়েছে নাকি কাজের দিক দিয়েও বেড়েছে, সার্ভিস দেওয়া, সেবা দেওয়ার ক্ষেত্রে বেড়েছে? অর্থাৎ বাংলাদেশ সোসাইটি নামেই বড় হচ্ছে না কাজে বড় হচ্ছে? দেখেন, নামে তো বড় হবেই। এখন আমরা প্রায় 5 লক্ষ বাঙালির মতো নিউ ইয়র্ক শহরে বসবাস করি। তো এখন যেখানেই আপনি যাবেন বাঙালি দেখতে পাবেন, বাঙালিদের প্রতিষ্ঠান দেখতে পাবেন, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে বাড়ছে। তো তার সাথে সাথে কাজও বাড়ার কথা, এটা সবার প্রত্যাশা। এই প্রত্যাশাটা নিয়েই বাঙালি কমিউনিটিতে সোসাইটির প্রতি একটা আশা আকাঙ্ক্ষা সবারই। যেমন কোভিড-19-এ এরকম ভাবে একটা ভয়াবহ মহামারী আসবে এটা কারো ধারণা ছিল না, কল্পনায় ছিল না। তখন যে প্রায় 350-400 বাঙালি এই নিউ ইয়র্ক শহরে মারা গেছে, তো বাংলাদেশ সোসাইটি কাজ যে করে নাই তা না। তখন বাংলাদেশ সোসাইটির কবরস্থান ছিল, এই কবরগুলি সম্পূর্ণরূপে বিনামূল্যে অর্থ না নিয়ে প্রদান করা হয়েছে, যাতে যাতে গণকবর না হয়। তারপরে অন্য অন্য দিকে কাজকর্মের দিকে আসেন, নানান দিকে এক এক সময় এক এক ধরনের প্রেসিডেন্ট আসছেন, এক এক ধরনের কার্যকরী পরিষদ আসছেন, যার যার সাধ্য মতো তারা কাজ করে যাচ্ছেন। কার্য করছেন না তা না, কাজ করে যাচ্ছেন। এর মধ্যে আমার থেকে ফখরুল সাহেব আরো ভালো বলতে পারবেন যে সোসাইটির কাজ কি, সোসাইটি থেকে মানুষ কি আশা করে, আর সেই আশাটুকু কতটুকু তারা প্রতিফলন পাচ্ছে। সোসাইটির কাজ তো নাচ গান করা না। সোসাইটি একটা সামাজিক সংগঠন। এটার প্রতি মানুষের যারা নতুন আসছে বা আসতেছেন বা পুরনো যারা আছেন, এখানে অনেকে অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা নেই। একটা মানুষ মারা গেলে, একটা মানুষ বিপদে পড়লে, একটু অসুস্থ হলে তার পাশে গিয়ে দাঁড়ানো, এই তো সামাজিক সংগঠনের কাজ। কিন্তু তার সাথে সাথে আরো কিছু কার্যক্রম যে হচ্ছে, সেটা আপনারা আরো আমাদের চেয়ে, আমার থেকে বা ফখরুলের চেয়ে ভালো বলতে পারবেন, যেহেতু আপনারা এই সমাজে এই। কিন্তু আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই, যেহেতু এই বাংলাদেশ সোসাইটির প্রতিনিধিত্ব করছেন আপনারা এই সাবেক আমরা করেছেন, এখনো নিশ্চয়ই বুকের ভিতর বাংলাদেশ সোসাইটিকে লালন করছেন। হ্যাঁ, বাংলাদেশ সোসাইটিকে ভালোবাসি,
নিজের সন্তানের মতো ভালোবেসে গেছি। বাংলাদেশ সোসাইটির যখন কোনো বিপদ আসছে, কোনো অসুবিধা আসছে, এই ফখরুল আলমকে আমি নিজে দেখেছি। মানুষের তখন এত লোক ছিল না, এত অর্থবান ব্যক্তিও ছিল না, মানুষের দ্বারে দ্বারে গেছে, গিয়া অর্থ সংগ্রহ করে সোসাইটিকে বাঁচানোর চেষ্টা করেছেন। এবং আমার একটা কথা মনে আছে, এটা কত সালে হবে, 2007-6 বা 7-এ হবে, বাংলাদেশ 7-এ বা 8-এ হবে। বাংলাদেশ সোসাইটি তখন এই বাংলাদেশ সোসাইটির যে ভবনটা আছে এটা অকশনে চলে গেছিল। তখন বাংলাদেশ সোসাইটির আমি বোর্ড অফ ট্রাস্টের মেম্বার ছিলাম, চেয়ারম্যান না। ফখরুল আলম একদিন আমাকে বললেন যে বাড়িটার দেখেন কি অবস্থায় আছে। আমি আমার লয়ারকে কল করলাম, লয়ারে কল করার পরে বলল যে তোমার বাড়ি তো অকশনে চলে গেছে, কালকে অকশন। ওই দিন যেদিন এই কথাটা বলল, ওই দিন নিউ ইয়র্ক শহরে ইমার্জেন্সি, বিলো 0 ডিগ্রি, বরফে তলিয়ে গেছে। এই ফখরুল আলম তখন একটা লয়ারের প্রয়োজন, আমাকে বলল ভাই আপনি একটা লয়ার দেন, বাড়িটা তো নাহলে কালে অকশন চলে যাবে। এবং এই ফখরুল আলম এবং আজহারুল হক মিলন, আমার অফিস ছিল তখন ব্রুকলিনে, আমি কনস্ট্রাকশনের বিজনেস করতাম। ওনারা আমার কাছে গেলেন, সেই লয়ারের সাথে কথা বলে সেই লয়ারকে টাকা দিয়ে যাতে আগামীকাল যে অকশনটা যেন বন্ধ করা হয়। তো এই যে ওনারা যে লাইফ এত রিস্ক নিচ্ছে জীবনে, এই বরফের মধ্যে, মানুষ বাহিরে নাই, বারে বারে টিভিতে বলছে যে তোমরা ঘর থেকে বের হয়েও না। তো এখন আমার কথা হলো, সোসাইটির কার্যকরী পরিষদে যারা আছেন বর্তমানে বা এর আগে ছিলেন বা ভবিষ্যতে যারা আসবেন, তারা কি সোসাইটির ইতিহাস জানেন? তারা কি এই লোকগুলোকে মূল্যায়ন করেন? কতটুকু মূল্যায়ন পাচ্ছে ফখরুল আলম সাহেব? এই প্রশ্নের উত্তরটা যদি আপনার কাছে জিজ্ঞেস করি যে তারা কি সোসাইটির ইতিহাস জানেন, তারা কি যারা অতীতে কাজ করেছেন আপনার ভাষায় তাদেরকে মূল্যায়ন করেন কিনা, আপনার ব্যক্তিগত মূল্যায়ন কি এই বিষয়ে করেন কিনা? আমি অবশ্যই মূল্যায়ন করি। আমি যখন ছিলাম, মানে আপনি যাদের কথা বলছেন তারা সবাইকে আমি মূল্যায়ন করে গেছি। তাদের যেখানে যেটা প্রাপ্য আমি সেটা দিয়ে গেছি। তাদের সাথে আমি যোগাযোগ করেছি, তাদের সাথে আমি সবসময় যোগাযোগ রেখে একটা ভালো কাজ করার চেষ্টা করেছি। ওকে, আপনি করেছেন, কিন্তু আপনি বলছেন বর্তমানে যারা আছেন তারা সেটা করেন কিনা। সেই প্রশ্নটির আপনার ব্যক্তিগত মূল্যায়ন কি, তারা করেন কিনা? সেটা আমার জানা নেই সে তারা করেন কিনা। তবে তাদের থেকে যেমন সাধারণ সভা যায়, বিভিন্ন জাতীয় দিবস যায়, চলে গেছে, যেগুলো হয়ে গেছে, আমি কোনো ফোন কলও পাই নাই যে আমি 2বারের প্রেসিডেন্ট, 3বারের বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান ছিলাম এবং এই সোসাইটিতে ফখরুল আলম আমার চেয়ে ভালো বলতে পারবে যে এই বাড়িটা রক্ষা করার জন্য আমার কতটুকু অবদান আসছে। এই সোসাইটিকে আমরা আমাদের প্রিয় সংগঠন, বাংলাদেশিদের প্রিয় সংগঠন। এটা শুধু আমার একা দায়িত্ব না, এটা আপনারা মিডিয়াতে যারা আছেন, সংবাদপত্রে যারা আছেন এবং আমার প্রবাসী নিউ ইয়র্কে বসবাসকারী ভাই বোন যারা আছেন, এটা সকলের দায়িত্ব। ওকে, ফখরুল আলম, আপনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন কত সালে? 1999, 2000, 1999, 2000, তারপরে 2001, 2002। ওকে, প্রায় 2 যুগ আগের কথা। তখনকার বাংলাদেশ সোসাইটির সাথে এই 2025-26 সালের বাংলাদেশ সোসাইটির পজিটিভ নেগেটিভ কোনো পার্থক্য আপনি কিভাবে দেখেন? সোসাইটির বিষয়ে আলোচনা করতে গেলে আজিজ ভাই একটু উল্লেখ করেও করতে পারলেন না অথবা করলেন না, কারণ বিস্তর আলোচনা এখানে। আপনার একটা সংগঠন গড়ে ওঠে তার নেতৃত্বকে দেখে। এখন সেখানে যদি আমি ছবি তোলার জন্য নির্বাচনে অংশগ্রহণ করি, আমার ছবিটা টিভিতে দেখাবে, আমাকে 2-4 জন মানুষ রাস্তাঘাটে চলতে গেলেই সালাম দেবে, আমার পেছনে এবং সামনে এবং 2 সাইডে 2-4 জন মানুষ সবসময় হাঁটবে এবং আমাকে বাহবা দিবে, আমি যখন বক্তৃতা করব তখন হাতে তালি দিবে। এবং এই যদি সোসাইটির নেতৃত্বের ক্যারেক্টার হয়ে থাকে, ওই ধরনের আমরা যেই হই, আমি হই, উনি হোক, যেই হোক, ওদেরকে মানুষ আন্তরিকভাবে ভালোবেসে সোসাইটির প্রতি আকৃষ্ট হবে না।
এখানে নিবেদিত প্রাণ যারা সোসাইটির জন্য ডিভোটেড হয়ে আসতে হবে। আমি একটা উদাহরণ দিতে পারি, আমি যখন নির্বাচন করি তখন এখনো নির্বাচন হয়, এখন 10টা থেকে 15টা দাবি তারা দেয়, আমরা নির্বাচিত হলে এই দাবি ফুলফিল করবই করব। ইস্তেহার হিসেবে হ্যাঁ, তারা- ইশতেহার হিসেবে। আমি গতবারও বিভিন্ন জায়গায় আমাকে প্যানেলে বক্তৃতা করতে বলেছে, আমি শুধু তাদেরকে উদাহরণ রিকোয়েস্ট করে বলেছি, ভাইয়েরা আপনাদের সময়কাল 2 বছর, আপনাদের কোনো অর্থের ফান্ডের কোনো যোগান নেই, এই ভোটাররা যে পয়সা দিয়ে ভোটার হচ্ছে সেই পয়সাই হলো আপনাদের, এই পয়সা দিয়ে বড় বড় প্রজেক্ট যে নিচ্ছেন একটাও তো আপনারা ফুলফিল করতে পারবেন না, আমিও পারতাম না। সুতরাং আসুন এই 15টা না দিয়ে 2টা দেন এবং 2টাই 2 বছরে কার্যকরী করেন। তাহলে কি হতো, ওই যে মানুষগুলা যারা ভোট দিয়েছে এই ইশতেহার দেখে তাদের আন্তরিকতাটা সোসাইটির প্রতি বাড়তো। এখন সোসাইটির প্রতি মানুষের আগ্রহ নাই কেন? ভোটার যখন আমরা পেপারে দিই আপনারা সবাই ভোটার হন, ভোটার হওয়ার ডেট এই তারিখ চলে যায়, তারা ভোটার হয় না। কেন হয় না? তারা জানে যে সোসাইটিতে কিছু হয় না, তো আমি কেন ভোটার হবো 20 টাকা দিয়ে? তখন কি করে, প্রার্থীরা গ্রুপ করে, এটাকে বলা হয় প্যানেল, তারা একটা প্যানেল করে তাদের নিজস্ব ফান্ড দিয়ে ভোট বানায়।